যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন বৃষ্টিকে হত্যার রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। আগে দুজনকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়। হত্যার পর টুকরো টুকরো করা হয় মরদেহ, গুম করতে বেছে নেন ভয়াবহ কৌশল। পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রে নিহত হওয়া নাহিদা বৃষ্টির সন্ধান। কত শত স্বপ্ন আর আশা নিয়ে পাড়ি জমিয়েছিল কিছু অর্জন করবার জন্য। বাবা, মা আর ছোট ভাইকে আবার দেখার আশা ছিল চোখে মুখে, কিন্তু সেই ফেরা আর হলো না, হবেও না। নদীতে ভাসমান কালো পলিথিনে পাওয়া এক খণ্ডিত ও গলিত লাশের টুকরো হয়ে শেষ হলো সব স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মৃত্যুর রহস্য কি তবে সেই কালো পলিথিনে লুকিয়ে? গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ বনাঞ্চলে মাছ ধরতে যাওয়া কায়াক শিকারীদের চোখে পড়ে একটি পরিত্যক্ত কালো পলিথিন, আর তাতেই মেলে বৃষ্টির নিথর দেহ। উত্তেজনা আর আতঙ্কের বিষয় ছিল ওই এলাকাটি ঠিক সেই হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি, যেখানে কিছুদিন আগেই পাওয়া যায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। পরপর দুটি ঘটনা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? ভয়ঙ্কর পরিকল্পনা ও ষড়যন্ত্র করে এই বাংলাদেশের দুই শিক্ষার্থী মিলন আর বৃষ্টিকে যুক্তরাষ্ট্রের মাটিতে একেবারে জঘন্যভাবে নিঃশেষ করে দিয়েছে। শুধু তাই না, তাদের এমন অবস্থা করেছে যা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। কারণ বাংলাদেশের দুই শিক্ষার্থী মিলন আর বৃষ্টিকে তাদের দেহ আলাদা আলাদা করে তারা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে ফেলে দিয়েছে, যাতে কোনো মানুষ খুঁজে না পায়। এবং এই জঘন্যতম কাজ মানুষ হয়েও মানুষের দেহকে আলাদা আলাদা করা তাদের বিভাগে একবার হলেও বাধা দেয়নি। যেই কারণেই এবার এই ইস্যু নিয়ে বাংলাদেশের দুই শিক্ষার্থী মিলন আর বৃষ্টির দেহকে উদ্ধার করে তদন্তের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেছে যে বাংলাদেশের শিক্ষার্থী মিলন আর বৃষ্টি তাদেরকে তুলে নেওয়ার পর বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার করেছে। এরপর তাদেরকে হত্যা করে তাদের দেহকে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। যেই কারণেই এবার এই ইস্যু নিয়েই সজীব জয় ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে, সে রিমান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়ে তারই মুখ থেকে উঠে আসলো এবার চাঞ্চল্যকর তথ্য, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এবং যেই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেই কারণেই আপনি নিজে তো দেখবেন এবং অন্যকেও একবার দেখার চান্স করে দিবেন শেয়ার করে। দর্শক, চলুন এবার আমরা দেখব যে বাংলাদেশের দুই শিক্ষার্থী মিলন আর বৃষ্টিকে যে হত্যার অভিযোগে এবার সজীব জয় সে রিমান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে, যেই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। দর্শক, আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই বাংলাদেশের শিক্ষার্থী লিমন আর বৃষ্টিকে যে কীভাবে তারা ষড়যন্ত্র ও পরিকল্পনা করে হত্যা করেছে এবং তাদের দেহ উদ্ধারের পর এবার কত প্রকারের চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেছে একের পর এক। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রে নিহত হওয়া নাহিদা বৃষ্টির সন্ধান। কত শত স্বপ্ন আর আশা নিয়ে পাড়ি জমিয়েছিল কিছু অর্জন করবার জন্য। বাবা, মা আর ছোট ভাইকে আবার দেখার আশা ছিল চোখে মুখে, কিন্তু সেই ফেরা আর হলো না, হবেও না। নদীতে ভাসমান কালো পলিথিনে পাওয়া এক খণ্ডিত ও গলিত লাশের টুকরো হয়ে শেষ হলো সব স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে জলাশয় থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় পলিথিনের ব্যাগটিতে থাকা পচনশীল দেহাংশটি যে মেধাবী ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টির, তা শুক্রবার নিশ্চিত করেছে পুলিশ। এর আগেই পাওয়া গিয়েছিল তার সহপাঠী জামিল লিমনের ক্ষতবিক্ষত ও খণ্ডিত লাশ। লিমনের পা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে তাকে পলিথিনে ভরে রাস্তার পাশে আবর্জনার মতো ফেলে দিয়েছিল। নাহিদাকেও ঠিক একই নির্মমতার শিকার হতে হয়েছে। দুজনের শরীরেই ছিল অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন।
যাকে খোদ ফ্লোরিডার শেরিফ নিছকই বিশুদ্ধ শয়তানি বলে আখ্যা দিয়েছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের গণ্ডি পেরিয়ে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করতে গিয়েছিলেন নাহিদা। ভাই জাহিদ প্রান্তের ভাষায় নাহিদার আজন্ম স্বপ্ন ছিল পড়াশোনা শেষে দেশে ফিরে সমাজের জন্য বড় কিছু করার। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে পরিবারটি পথ চেয়ে বসেছিল, আজ তাদের জগৎ যেন পুরোপুরি উল্টে গেছে। মায়ের বুক ফাটা আর্তনাদ কিছুতেই থামছে না, আর বাবার রক্তচাপ নিবিড়ভাবে নজরে রাখতে হচ্ছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির কনসুলেট নাহিদার এই গলিত ও খণ্ডিত দেহাবশেষ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে। লিমনের মরদেহ 4 মে দেশে পৌঁছানোর কথা, কিন্তু যে মেধাবী সন্তান নিজের পায়ে হেঁটে এক বুক আশা নিয়ে দেশ ছেড়েছিল, তাকে আজ ফিরতে হচ্ছে কালো পলিথিন ব্যাগে মোড়ানো পচনশীল মাংসপিণ্ড হয়ে। এই বীভৎস হত্যাকাণ্ডের পর পরিবারের কাছে তার দেহটা সম্পূর্ণ বা ঠিক মতো পৌঁছাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে এক বুক ভাঙা অনিশ্চয়তা। তাদের সহপাঠীদের মতে উচ্চশিক্ষার এমন করুণ পরিণতি আর স্বপ্নের এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। কিভাবে নিখোঁজ ঘটনা রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে? কিভাবে ধরা পড়ল এই ভয়ঙ্কর অপরাধ? ডিজিটাল সার্চ কিভাবে তদন্তে বড় ভূমিকা রাখলো? কেন সন্দেহভাজনের আচরণ এত অস্বাভাবিক ছিল? দুজনকে কি একই সময়ে হত্যা করা হয়েছে? হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, ঘটনাটি প্রথমে একটি নিখোঁজ ব্যক্তির মামলা হিসেবে শুরু হলেও পরে এটি একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পরিণত হয়। তিনি বলেন, এই ঘটনায় পুরো কমিউনিটি ভেঙে পড়েছে এবং ভিকটিমদের পরিবার গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই তাদের সামনে দুটি সম্ভাবনা ছিল: নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়া অথবা সত্য উদ্ঘাটন করা, এবং শেষ পর্যন্ত তারা সত্য খুঁজে বের করার দিকেই এগিয়েছে। তিনি ব্যাখ্যা করেন, 17 এপ্রিল প্রথম ভিকটিম নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়, যা অত্যন্ত অস্বাভাবিক ছিল, কারণ তিনি ছিলেন দায়িত্বশীল এবং নিয়মিত কাজ করতেন। পরদিন 18 এপ্রিল দ্বিতীয় ভিকটিম সম্পর্কেও একই ধরনের উদ্বেগজনক তথ্য আসে। তখনই তদন্তকারীরা বুঝতে পারেন দুটি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তদন্তকারীরা প্রথমে দ্বিতীয় ভিকটিমের বাসায় যান। সেখানে তারা লক্ষ্য করেন একজন রুমমেটের আচরণ অসংলগ্ন এবং সন্দেহজনক। তিনি ভিকটিমদের বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। অন্য রুমমেট সহযোগিতা করে জানান বাসা থেকে কিছু জিনিসপত্র নিখোঁজ রয়েছে। এরপর তদন্তকারীরা ডাম্পস্টার তল্লাশি করে গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেন, যার মধ্যে ছিল রক্তমাখা কাপড়, ব্যক্তিগত জিনিসপত্র এবং অন্যান্য আলামত। এ পর্যায়ে মামলাটি নিখোঁজ থেকে বিপজ্জনক নিখোঁজ কেসে রূপ নেয়। পরে বাসায় তল্লাশি চালিয়ে তারা রক্তের বড় দাগ খুঁজে পান, যা রান্নাঘর থেকে শুরু করে সন্দেহভাজনের কক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা মেঝেতে মানুষের দেহের আকৃতির চিহ্নও শনাক্ত করেন। সন্দেহভাজনের ফোন সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছিল, তবে ফরেনসিক বিশ্লেষণে তারা ভয়ঙ্কর কিছু সার্চ খুঁজে পান, যা হত্যাকাণ্ডের পরিকল্পনার ইঙ্গিত দেয়। শেরিফ জানান, এসব সার্চ হত্যার আগেই করা হয়েছিল, যা প্রমাণ করে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এছাড়া অভিযুক্ত বিভিন্ন সরঞ্জাম কিনেছিল, যা হত্যার পর দেহ গোপন করার কাজে ব্যবহার করা হতে পারে। তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়, যা প্রতিরোধমূলক আঘাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা গাড়ির ভেতরেও রক্তের চিহ্ন খুঁজে পান এবং প্রযুক্তির সাহায্যে বুঝতে পারেন সন্দেহভাজন নির্দিষ্ট কিছু এলাকায় গিয়েছিল। এর ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। পরে একটি কালো ব্যাগে প্রথম ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়। শেরিফ জানান, মরদেহের অবস্থা অত্যন্ত নৃশংস ছিল এবং তাকে একাধিকবার ছুরি মারা হয়েছিল। এরপর সন্দেহভাজনের পরিবারের কাছ থেকে সহিংস আচরণের অভিযোগ আসে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন। এরপর দ্বিতীয় ভিকটিমকে খোঁজার অভিযান চলতে থাকে এবং কয়েকদিন পর তার দেহাবশেষ উদ্ধার করা হয়। দেহের অবস্থা খারাপ হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ডিএনএ, দাঁতের তথ্য এবং পোশাকের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। শেরিফ জানান, এখন দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এই তদন্তে বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সবাই দিনরাত কাজ করেছে। তিনি উল্লেখ করেন, প্রকৃত সাফল্য হতো যদি ভিকটিমদের জীবিত উদ্ধার করা যেত, তবে অন্তত সত্য উদ্ঘাটন করা গেছে এবং পরিবারগুলো কিছুটা হলেও মানসিক শান্তি পাবে।
তবে তদন্ত এখনও শেষ হয়নি এবং আরও তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ভবিষ্যতে অতিরিক্ত অভিযোগও আনা হতে পারে। মোটিভ সম্পর্কে তিনি জানান, এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হয়নি এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্তকারীরা এখনও খুঁজে বের করার চেষ্টা করছেন। ভিকটিমদের মধ্যে সম্পর্কে প্রসঙ্গে তিনি বলেন, কোনো রোমান্টিক সম্পর্কের প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে সন্দেহভাজন ব্যক্তি তদন্তের সময় ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে যা তাকে আরও সন্দেহজনক করে তুলেছে। তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি সাধারণ বিষয়ে কথা বলতে আগ্রহী ছিল, কিন্তু ভিকটিমদের বিষয়ে প্রশ্ন করা হলে চুপ হয়ে যেত এবং কোনো আবেগ প্রকাশ করত না। শেরিফ আরও জানান, তদন্তকারীরা ধারণা করছেন দুই ভিকটিম একই সময়ে এবং একই স্থানে হত্যার শিকার হয়েছেন, যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং তদন্ত চলছে। তিনি প্রযুক্তি ব্যবহারের বিষয়েও মন্তব্য করেন এবং বলেন, এমন প্ল্যাটফর্মগুলোতে যদি সন্দেহজনক কার্যকলাপ দেখা যায় তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি কোম্পানিগুলো ইতিমধ্যে তদন্তে সহযোগিতা করছে এবং আরও তথ্য দিলে তা তদন্তে সহায়ক হবে। দেহ পরিবহনের বিষয়ে তিনি জানান, অভিযুক্ত অ্যাপার্টমেন্টের একটি ট্রলি ব্যবহার করে মরদেহ গাড়িতে নিয়ে যায় এবং গভীর রাতে কম লোকজন থাকার সুযোগে সেগুলো ফেলে দেয়। তিনি বলেন, এই ঘটনা আমেরিকার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, কারণ মানুষ এখানে ভালো জীবনের আশায় আসে, কিন্তু এমন ঘটনা সেই বিশ্বাসকে নাড়িয়ে দেয়। সবশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো সন্দেহজনক আচরণ দেখা যায় বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো উচিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় 17 এপ্রিল বিকেল 4:30টার কিছু পর সাউথ ফ্লোরিডার ইউনিভার্সিটির শিক্ষা। ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।